আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত পাঠশালার তরফ থেকে ক্যান্টনমেন্ট বোর্ড অন্ত উচ্চ বিদ্যালয় অর্থাৎ সাভার ক্যান্টনমেন্ট গার্লস এবং বয়েজ স্কুলের সদ্য সমাপ্ত অর্ধবার্ষিক পরীক্ষার সাধারণ গণিতের সংক্ষিপ্ত 15টি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমি আবার বলতেছি যে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড গার্লস এবং বয়েজ স্কুলের সদ্য সমাপ্ত অর্ধবার্ষিক পরীক্ষার গণিত প্রশ্নের সংক্ষিপ্ত 15টি প্রশ্নের সমাধান আজকে আমি এই ভিডিওতে তোমাদের করে দেব। তোমাদের যাদের পরীক্ষা শেষ হয়েছে অথবা সামনে এই প্রশ্ন থেকে কনসেপ্ট বেস বার্ষিকীয় কিছু প্রশ্ন আসতে পারে, বা তোমরা যারা অন্য স্কুলের আছো তারা তাদের প্রিপারেশন কিরকম আছে সেটা জাস্টিফাই করার জন্য এই ক্লাসটা করতে পারো। 15টা পরীক্ষায় আসা 15টা প্রশ্ন আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দেব। প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে আমাদেরকে বলছে প্রমাণ করো যে √17 একটি অমূলদ সংখ্যা। এইটা আমরা আমাদের বইয়ে ছিল যে √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা। তো এটা আমি তোমাদেরকে খুব সুন্দর ডিটেলসে এখন বুঝিয়ে দিব যে প্রমাণ করো যে √17 একটি অমূলদ সংখ্যা। তাহলে √17 একটা অমূলদ সংখ্যা, এটা প্রুভ করার জন্য আমাদেরকে এই যে সংখ্যাটা দেওয়া থাকবে ভিতরে, যেমন √17 এর আগের একটি পূর্ণবর্গ সংখ্যা, √17 এর আগের একটা পূর্ণবর্গ সংখ্যা এবং √17 এর পরের একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে √7 মানে 17 এর আগের পূর্ণবর্গ সংখ্যা, 17 এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16, আর 17 এর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25। আমরা সবসময় যে কাজটা করব, যেই সংখ্যাটাকে অমূলদ সংখ্যা প্রুভ করতে বলবে আমরা সবসময় ওই সংখ্যাটার আগের একটি পূর্ণবর্গ সংখ্যা এবং ওই সংখ্যাটির পরের একটি পূর্ণবর্গ সংখ্যা সিলেক্ট করব। তো আমরা পেয়ে গেছি যে √17 এর মানে 17 এর আগের পূর্ণবর্গ সংখ্যা 16 এবং পরের পূর্ণবর্গ সংখ্যা 25। তাহলে আমরা এখানে লিখব, এখানে তাইলে 16 > 17 <25, অর্থাৎ যেই সংখ্যাটাকে অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলবো তার আগের একটি পূর্ণবর্গ সংখ্যার চেয়ে বড় এবং পরের পূর্ণবর্গ সংখ্যার চেয়ে ছোট। লেখার পর আমরা যদি এখন উভয় পক্ষে সবগুলাতে আমরা রুট করি, √25, তাহলে অতএব 4 > √17 5, অর্থাৎ √17 এর মান 4 এর চাইতে বড় এবং 5 এর চাইতে ছোট। আমরা কিন্তু ক্লিয়ার যে 4 এর চাইতে বড় এবং 5 এর চাইতে ছোট কোনো পূর্ণ সংখ্যা নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে স্পষ্টত √17 পূর্ণ সংখ্যা নয়। √17 কি নয়? পূর্ণ সংখ্যা নয়। আমরা জানতাম মূলদ সংখ্যা দুই প্রকার হইতে পারে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। যেমন 0.5 এটা ভগ্নাংশ হইলেও এটা মূলদ, কারণ 1/2। স্পষ্টত √17 কি নয়? পূর্ণ সংখ্যা নয়। তার মানে √17 একটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হওয়ার জন্য দুইটা রকমের হইতে পারে, একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা। যেহেতু এটা আমরা ক্লিয়ার হইছি যে এটা কি নয়? পূর্ণ সংখ্যা নয়। তো এখন আমরা ধরে ফেলবো যে ধরি √17 একটি মূলদ সংখ্যা। একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল √17 অমূলদ সংখ্যা, কিন্তু আমরা ধরলাম কি √17 একটা মূলদ সংখ্যা। এখন যদি আমি প্রমাণ করে দিতে পারি √17 মূলদ সংখ্যা, এই কথাটা ভুল, তাহলেই √17 একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে যেহেতু √17 মূলদ সংখ্যা, তাহলে অতএব √17 সমান p/q। যদি মূলদ সংখ্যা হয় তাহলে p/q আকারে প্রকাশ করা যাবে। এবার যদি আমরা বর্গ করি, 17 = p²/q²। কি করছি? বর্গ করে। তো এখানে ব্যাপারটা আসতেছে আর গুণ করলে p² = 17q²। এখানে pq সহমৌলিক
কিউ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা যখন পি বাই কিউ ধরছি তখন বলছি পি কিউ সহমৌলিক কিউ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এখানে একটু দেখি স্টুডেন্টস, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 17 কিউ স্কোয়ার। তাহলে 17 কিউ স্কোয়ারকে 17 দিয়ে ভাগ করা যায়, 17 দিয়ে ভাগ করা যায়। তাহলে 17 কিউ স্কোয়ার আর যদি পি স্কোয়ার সমান হয় তাহলে পি স্কোয়ারকেও 17 দিয়ে কি করা যায়, ভাগ করা যায়। তার মানে এই লাইনটা সহমৌলিক নয়, কিন্তু শুরুতে কি ছিল, পি কিউ সহমৌলিক ছিল। এখানে আইসা পি কিউ সহমৌলিক না থাকার কারণে অতএব এই যে দেখো এই লাইনটাতে পি কিউ সহমৌলিক না থাকার কারণে এখানে পি স্কোয়ার ও 17 কিউ স্কোয়ার সহমৌলিক নয়, সহমৌলিক নয়। আমরা জানি যে দুইটা সহমৌলিক সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যাই করি সহমৌলিক হবে, কিন্তু এখানে কাজ করার পর আমরা এই পি স্কোয়ার এবং 17 কিউ স্কোয়ার এই দুইটা সহমৌলিক না, কারণ এদের মধ্যে যেহেতু 17 কিউ স্কোয়ারকে 17 দিয়ে ভাগ করা যায় আর যেহেতু এই দুইটা জিনিস সমান, তার মানে এই পি স্কোয়ারকে 17 দিয়ে ভাগ করা যায়। এখন সহমৌলিক নয়, তার মানে কি আমি শুরুতে যে শর্তটা ধরছিলাম এই শর্তটা হইছে ভুল, এই শর্তটা ভুল। তাহলে এই শর্তটা কিসের উপর বেস করে ধরছিলাম, ধরছিলাম √3 মূলদ সংখ্যা, এটার উপর বেস করে। তাহলে আমি √17 মূলদ সংখ্যা এটার উপর বেস করে আমি এই শর্তটা ধরছিলাম। তাহলে যেহেতু এই শর্তটা ভুল, তার মানে যার উপর বেস করে ধরছিলাম সেটা ভুল। তাহলে √17 কি নয়, মূলদ সংখ্যা নয়। অতএব √17 মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নয়। অতএব √17 একটি একটি অমূলদ সংখ্যা। √17 একটি কি সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে আবার আমরা ক্লিয়ার হইতেছি যে √17 একটি কি সংখ্যা, অমূলদ সংখ্যা। এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটা তোমাদেরকে আমি আরেকবার বোঝাচ্ছি। আমরা কি সিস্টেমে প্রমাণটা করব একটাবার চিন্তা করি। তো আমরা প্রথমত যেই সংখ্যাটাকে অমূলদ প্রমাণ করতে বলবে আমরা ওই সংখ্যাটার আগে এবং পরে দুইটা পূর্ণবর্গ সংখ্যা নির্ধারণ করব। এটা অঙ্কের সমাধানের পার্ট নয়, এটা আমরা বোঝার জন্য লিখছি। তো এখান থেকে সমাধানটা শুরু হচ্ছে যে তাহলে 17 এর আগের পূর্ণবর্গ সংখ্যা 16, 17 এর পরের পূর্ণবর্গ সংখ্যা কত, 25। তাহলে আমরা লিখবো 16 গ্রেটার দেন 17 লেস দেন 25। এরপর আমরা একটা বর্গমূল নিব, তারপর আমাদের এরকম একটা ফিগার আসবে। এটা মানে হইছে এই √17 মান 4 এর চাইতে বড় এবং 5 এর চাইতে ছোট। তারপরে আমরা এখানে লিখবো, এখানে স্পষ্টত √17 পূর্ণ সংখ্যা নয়, তার মানে কি √17 একটা ভগ্নাংশ, √17 একটি ভগ্নাংশ। কারণ পূর্ণ সংখ্যা হইলে সেটা অবশ্যই মূলদ হয়ে যাইত। তো এরপরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই সিস্টেমটাতে যাব, আমরা ধরবো দড়ি √17 একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হইলে এই সংখ্যাটাকে দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যাবে। এখন ভাগফল দুইটা কি, পি কিউ সহমৌলিক, অর্থাৎ পি কিউ এর মধ্যে এক ব্যতীত আর কোনো কমন উৎপাদক নাই এবং কিউ এর মান 1 নয়। তো তারপরে আমরা বর্গ করছি। এইখানের লাইনটা হয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইন। এখানের যে লাইনটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন। দেখো পি স্কোয়ার সমান 17 কিউ স্কোয়ার। তাহলে 17 কিউ স্কোয়ার অবশ্যই 17 দিয়ে ভাগ যায়। আর যেহেতু এইটার আর এটা সমান, যেহেতু এটা আর এটা সমান, এটাও 17 দিয়ে ভাগ যায়। তার মানে এখানে পি স্কোয়ার ও 17 কিউ স্কোয়ার সহমৌলিক নয়। তার মানে কি, সহমৌলিক নয়। তার মানে কি, তারা সহমৌলিক নয়, তারা কি হওয়ার কথা ছিল, সহমৌলিক হওয়ার কথা ছিল। তার মানে যখন এই শর্তটা ভুল, এই কথাটা ভুল, এই কথাটা যখন ভুল, এই কথাটা কিসের উপর বেস করে হয়েছিল, এই কথাটার উপর বেস করে হয়েছিল √17 মূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি অতএব √17 কি নয়, মূলদ সংখ্যা নয়। তার মানেই হয়েছে √17 একটি অমূলদ সংখ্যা। তো তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এগুলা প্র্যাকটিস করতে পারো। √5, √7, √2, √3 এরা অমূলদ সংখ্যা। নরমালি সবসময় সংক্ষিপ্ত প্রশ্নে এই টাইপের একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। এবার যদি আমরা সেকেন্ড প্রশ্নতে যাই, সেকেন্ড প্রশ্নটা একটা দারুণ প্রশ্ন। তো তোমার কাছে কিছু একটা জিনিস দেওয়া আছে, ওইটা থেকে তোমার কাছে কিছু একটা জিনিস চাচ্ছে। তো যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা যদি আমরা দেখি,
পি স্কোয়ার প্লাস √13p। তো এখানে পি আছে, √13 আছে, 1/p আছে। তো এই অঙ্কটা যদি আমরা করা শুরু করে দেই, দেয়া আছে p ইজ ইকুয়াল টু √13 1 - p। তাহলে যদি আমরা এখানে কাজ করি, বা p প্লাস 1/p সমান সমান √13। তাহলে এখন যদি আমরা লসাগু করি, p স্কয়ার প্লাস 1 সমান সমান √13। তাহলে আমরা কি করতে পারি, p স্কয়ার প্লাস 1 সমান সমান √13p। p স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু √13p। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম p স্কয়ার প্লাস 1 এর মান, p স্কয়ার প্লাস 1 এর মান হইছে √13p। তাহলে আমরা প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটার মান চাইছে, আমরা যদি ওইটা একবার চিন্তা করে ফেলি, p স্কয়ার প্লাস √13p প্লাস 1। তাহলে এখানে আমরা স্পষ্টত একটু দেখি, একটু খেয়াল করলে স্টুডেন্ট, এই p স্কয়ার প্লাস 1 এর মান হচ্ছে √13p প্লাস √13p। তাহলে ব্যাপারটা হয়েছে p 2√13p। তাহলে আমরা যদি p কাটি, তাহলে হয়ে যেতেছে 1/2√13। আশা করি আমরা বুঝতে পারছি। এগুলো একটু টেকনিক্যাল প্রশ্ন। আমি 2-1 দিনের মধ্যে আরো কিছু ভিডিও আপলোড করব এই বীজগাণিতিক রাশি তথা মান নির্ণয় অধ্যায়ের উপরে, এরকম কিছু ট্রিকি প্রশ্নের। তো 2 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, তো এটা আমরা অনেক স্কুলে বা অনেক পরীক্ষায় আসতে দেখব যে এরকম থাকলে আমরা কিভাবে নির্ণয় করব। তো এরপরের প্রশ্নটাতে যদি আমরা যাই, বলছে চিত্র সহ সংজ্ঞা দাও বিপ্রতীপ কোণ ও পূরক কোণ। তাহলে এটা আমরা ভালো মতো বোঝার ট্রাই করব। চিত্র সহ বিপ্রতীপ কোণ ও পূরক কোণের সংজ্ঞা দাও। তো একটি রেখা ও তার ছেদক রেখার উপর ও নিচে পাশে যে কোণদ্বয় উৎপন্ন করে এদেরকে একে অপরের বিপ্রতীপ কোণ বলে। এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো চিন্তা করো, এই যে একটি রেখা এবং এই রেখাটার এই যে ছেদক রেখা, তো এই যে এই পাশে আর এই পাশে যে দুইটা কোণ হয়েছে, অর্থাৎ কোণ আর এক্স আর ওয়াই, এরাই হচ্ছে পরস্পরের কি কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে এটা একটি রেখা ও তার ছেদক রেখা উপর ও নিচ পাশে যে কোণদ্বয় উৎপন্ন করে তারা পরস্পরের বিপ্রতীপ কোণ, অর্থাৎ বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান। তো বিপ্রতীপ কোণের সংজ্ঞা ও চিত্র আশা করি বুঝতে পারছো। তো এবার পূরক কোণ, দুটি কোণের যোগফল 90 ডিগ্রি। আমি আবার বলতেছি, দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে এদেরকে একে অপরের পূরক কোণ বলে। দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে এদেরকে একে অপরের কি বলে, দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে এদেরকে একে অপরের পূরক কোণ বলে। তো যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করে ফেলি, এই যে সমকোণ, তো এই যে কোণ এ এবং কোণ সি পরস্পরের কি কোণ, পূরক কোণ। আবার যদি আমরা আরেকভাবে চিন্তা করি, সহজভাবে চিন্তা করলে এই কোণ এক্স ও কোণ ওয়াই এরাই হচ্ছে পরস্পরের পূরক কোণ। ক্লিয়ার? তো আমরা চিত্র সহ বিপ্রতীপ কোণ এবং পূরক কোণের সংজ্ঞাটা আশা করি বুঝতে পেরেছি। আমরা যদি এর পরের প্রশ্নে যাই, বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। তাইলে আমরা ধরি সমবাহু ত্রিভুজের
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। তাহলে আমরা ধরে ফেলছি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, এ সেন্টিমিটার। এখন ক্ষেত্রফল এত হলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে শর্ত মতে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3 a স্কয়ার বাই 4 ইকুয়াল টু কত দেওয়া আছে 16√3। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো এই √3 কাটা, তাহলে বিষয়টা আসতেছে a স্কয়ার সমান সমান এই 4 আর 16 গুণ করলে 4 16 64, a সমান সমান √64, তাহলে a সমান সমান 8। আমরা একেই কি ধরছিলাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো, এটা পরিমিতি অধ্যায়ের কোশ্চেন ছিল, খুবই সহজ একটা কোশ্চেন। তো আমরা যদি এর পরের প্রশ্নটাতে যাই, যে এ একটি সেট, পাওয়ার সেট অফ এ নির্ণয় করো। তাহলে এটাও একটা সহজ কোশ্চেন। এটা যদি আমরা সলভ করা শুরু করে দেই, তাহলে আমরা জানি তোমরা উপসেট পাওয়ার সেট এগুলো বেসিক ক্লাসে বুঝা গেছো। দেয়া আছে এ ইকুয়াল টু 1 2 3। তাইলে পাওয়ার সেট অফ এ, তুমি প্রথমে যে কাজটা করবা, এটা সবগুলো উপসেট লিখবা 1 2 3 1 2, এই যে তিনটা লিখছি, এবার দুইটা করে নিয়ে লিখবা 1 3 2 3। তারপরে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা একটা সিঙ্গেল লিখতে হবে 2 3 ফাঁকা সেট, এরপর আরেকটা সেকেন্ড ব্র্যাকেট। অর্থাৎ অর্থাৎ আমাদের কয়টা আমরা জানি, যদি উপাদান সংখ্যা n হয় তাহলে উপসেট হয় 2 টু দি পাওয়ার n। এখানে উপাদান সংখ্যা 3, তাহলে উপসেট 2 টু দি পাওয়ার 3 মানে 8টা। তাহলে উপসেট কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো এবার যদি আমরা এই উপসেট গুলাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিই, তাহলে সেটাই হবে পাওয়ার সেট। তো 3 উপাদান বিশিষ্ট কোন সেটের কিভাবে পাওয়ার সেট লিখবো, আমরা প্রথমে 3টা উপাদানই লিখবো, মানে যেই সেটটা দেওয়া আছে, এরপর প্রথমটার সাথে দ্বিতীয়টা, তারপর প্রথমটার সাথে তৃতীয়টা, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, এই যে 3টা লেখা ফেলছি। এরপর 3টা সিঙ্গেল লিখবো, এরপর একটা ফাঁকা সেট লিখবো। এই প্রশ্ন সাধারণত সবসময় পরীক্ষায় এই টাইপের একটা কোশ্চেন আসতে পারে। তো আমরা যদি এর পরের প্রশ্নটাতে যাই, বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি হলে বৃহত্তম সূক্ষ্মকোণ কোনটি। তো এটা একটা বেসিক নির্ভর কোশ্চেন। আমরা জানি লিখতে হবে, আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি, সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি। এখন কথা হচ্ছে সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি, এটা আমরা কিভাবে জানলাম? দেখো একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে তো আমাদের এই কোণটা হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি বাদ 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যাওয়ার পর আমাদের এই দুইটা কোণ থাকে, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এবার ধরি বৃহত্তম সূক্ষ্মকোণ x, ক্ষুদ্রতম সূক্ষ্মকোণ y। বৃহত্তম সূক্ষ্মকোণ x, ক্ষুদ্রতম সূক্ষ্মকোণ y। তাহলে শর্ত মতে চিন্তা করি একবার, শর্ত মতে তাহলে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 90, এটা 1 নাম্বার। আর সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য মানে কি, বড়টা বিয়োগ ছোটটা। তাহলে বৃহত্তমটা ধরছি x, ক্ষুদ্রতমটা ধরছি y, তাহলে বড়টা বিয়োগ ছোটটা ইকুয়াল টু 20। তাহলে এটা 2 নাম্বার। তাহলে এখন যদি 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2
করে পাই, খুবই বেসিক নির্ভর একটা কোশ্চেন। তো এক্স আর এক্স যোগ করলে কত, 2x, ওয়াই আর ওয়াই কাটা 110 ডিগ্রি, তাহলে বা এক্স ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি বাই 2, অতএব এক্স ইজ ইকুয়াল টু 55 ডিগ্রি। তাহলে আমাদের বৃহত্তম সূক্ষ্মকোণ কি ধরছিলাম আমরা, এক্স। তাহলে অতএব বৃহত্তম সূক্ষ্মকোণ, বৃহত্তম সূক্ষ্মকোণ 55 ডিগ্রি। তাহলে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি হলে বৃহত্তম সূক্ষ্মকোণ কত ডিগ্রি, 55 ডিগ্রি। খুবই সুন্দর চমৎকার একটা কোশ্চেন। তো এই কনসেপ্ট বেস করে বার্ষিক পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে। তো এরপর যদি আমরা পরের কোশ্চেনে যাই, এটা একটা চমৎকার কোশ্চেন। তো দেখো কোসেক এ প্লাস কট এ সমান সমান কত, 7/3 কট এ মাইনাস কোসেক এ। এই অঙ্কটা আমাদের পাঠ্য বইয়ে আছে, কিন্তু সেটা আছে কোসেক এ মাইনাস কট এ। তো এরকম দেওয়া থাকলে আমরা প্রথমে যে জিনিসটা লিখবো, দেয়া আছে কি, দেয়া আছে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 7/3। আর এই প্লাস আর মাইনাস এই দুইটা নিয়ে একটা সূত্র আছে, যেটার প্লাস ওই রকম জিনিসটারে যদি মাইনাস চাই, এটা নিয়ে কোনো সূত্র আছে কিনা আমাদের মাথায় ভাবতে হবে। তাইলে আমরা কি জানি, আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান সমান 1। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমরা এই সূত্রটাই কেন দিলাম, কারণ এই যে দুইটা অপারেটর আছে এই পুরো অঙ্কের মধ্যে, এই দুইটা অপারেটর দ্বিঘাতে এটাই সূত্র আছে। তো এবার যদি আমরা একটু চিন্তা করি, এই স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো এই স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি, কোসেক এ প্লাস কট এ আর কোসেক এ মাইনাস কট এ সমান সমান 1। তো এখন দেখো কোসেক এ প্লাস কট এর মান কত দেওয়া আছে, 7/3। আর এখানে আছে কি, কোসেক এ মাইনাস কট এ সমান সমান 1। তাইলে বা কোসেক এ মাইনাস কট এ সমান সমান 3/7। দেখো কিন্তু আমার চাইছে কি কট এ মাইনাস কোসেক এ, তাহলে একটা মাইনাস কমন নিলে অতএব কট এ মাইনাস কোসেক এ, মাইনাস 1 দ্বারা গুণ করলে কি আসতেছে, মাইনাস 3/7। কি করছি আমরা, -1 দ্বারা গুণ করে, 1 দ্বারা গুণ করে। আশা করি বুঝতে পারছো, একদম সহজ। এটা আমাদের বইয়ে ছিল, জাস্ট একটু পরিবর্তন হয়ে আসছে। এই প্রশ্নটা এমসিকিউ এর জন্য ভেরি হট কেক, আমাদের এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে। আমরা 9 নাম্বার কোশ্চেন যদি দেখি, আমাদের প্রশ্নে বলছে যে 1 থেকে 41 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। তাহলে আমাদের যেই কাজটা করতে হবে, তাহলে আমরা জানি 1 হতে 41 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো। তো আমরা কি জানি, 1 থেকে 41 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো, 1 থেকে 41 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37 এবং 41। তো আমরা দেখতে পারলাম 1 হতে 41 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। তো আমরা যদি মানে সমষ্টি বাই কয়টা আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, নিচে হয়েছে 13। আর সংখ্যাগুলোর আমরা সমষ্টি যদি আমরা ক্যালকুলেটরে বের করে ফেলাই, 2 + 3 + 5 + 7 + 11 + 13 + 17 + 19 +
23 প্লাস 29 প্লাস 31 প্লাস 37 প্লাস 41, তাহলে আমাদের রেজাল্টটা কত হচ্ছে 238। 238, তাহলে যদি এবার আমরা কাজ করি 238 ভাগ 13 13, তাহলে কত আসতেছে 18.31। তাহলে আমরা বুঝতে পারছি যে 1 থেকে 41 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। তাহলে 1 হতে 41 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখবো, ওই সংখ্যাগুলোর সমষ্টি বাই যতগুলো মৌলিক সংখ্যা আছে তত। তাহলে 1 থেকে 41 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় বের করে ফেলছি আমরা। এরপরের প্রশ্নে যদি আমরা যাই, আমাদেরকে বলছে একটা ফাংশন দিছে, ফাংশন দেওয়ার পর বলতেছে f of x সমান সমান এত, বলছে তবে এর কোন মানের জন্য f of -3 is equal to 0 হবে। তাহলে আমরা যথারীতি লিখবো, দেয়া আছে f of x equal to x cube plus ax square minus 6x minus 9, অতএব f of -3, যদি আমরা কাজ করি -3 কিউব প্লাস a ইন্টু -3 স্কোয়ার মাইনাস 6 ইন্টু -3 মাইনাস 9, তাহলে আমরা কি বলছি, শুধু x এর জায়গায় -3 বসাইছি, কারণ কি f of -3 বের করতে বলছে। তো -3 কিউব মানে কত -27, 3 স্কোয়ার মানে কত 9, তার মানে 9 এ মাইনাসে প্লাস 18 মাইনাস 9। আমরা যদি 9 এ মাইনাস এই -27 আর -9 মানে -36 প্লাস 18 মানে -18, তাহলে f of -3 is equal to কত 0। তাহলে অতএব f of -3 is equal to 0 বা 9 এ -18 equal to 0 বা a is equal to 18/9, তাহলে অতএব a is equal to 2। তাহলে অতএব এর মান সমান সমান 2। আশা করি বুঝতে পারছি। দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই নিয়মের অঙ্ক সাধারণত তোমরা বার্ষিক পরীক্ষায়ও একটা সংক্ষিপ্ত বা যে কোনো সৃজনশীলের ক নাম্বারে পাইতে পারো। তো আমরা যদি পরের প্রশ্নটাতে যাই, আমার পছন্দের একটা প্রশ্ন, যে এতকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, এই রাশিটাকে কি করতে বলছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আমরা প্রদত্ত রাশিতে রাশিটা লিখবো কি a স্কোয়ার -1 প্লাস 2b মাইনাস b স্কোয়ার। তো এখন যদি চিন্তা করি আমরা, এই a স্কোয়ার আর কিন্তু কোনো এ নাই, তার মানে এটা দিয়ে আমরা কিছুই করতে পারতেছি না। যদি b স্কোয়ার চিন্তা করি তাহলে 2b আবার 1 আছে, তাহলে যদি আমরা একটু কাজ করি, এই মাইনাসটা কমন নেই, 2b প্লাস b স্কোয়ার। এখানে যদি একটা কাজ করি, a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু b প্লাস b স্কোয়ার, তাহলে এই ফিগারটা কেমন দাঁড়াইলো স্টুডেন্টস, এই ফিগারটা দাঁড়াইলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা মানে কি a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। এখানে যদি আমরা চিন্তা করে ফেলি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের এটা উৎপাদকে বিশ্লেষণ আকার। আমি তোমাদের জন্য উৎপাদকে বিশ্লেষণের উপরে একটা স্পেশাল ক্লাস আপলোড করব, যেটা দেখার পর আর তোমার উৎপাদকে বিশ্লেষণ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। সাধারণত এসএসসি পরীক্ষায় তুমি 100% শিওর থাকো উৎপাদকে বিশ্লেষণ থেকে একটি প্রশ্ন থাকবেই, উৎপাদকে বিশ্লেষণ হতে একটা প্রশ্ন থাকবে, এই জন্য উৎপাদকে বিশ্লেষণ বোঝা খুবই জরুরি। তো আমরা আশা করি এরকম অসংখ্য টেকনিকের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণটা বুঝতে ফেলবো। এবার চিন্তা করো, এবার একটা ত্রিকোণমিতির প্রশ্ন, খুবই সুন্দর চমৎকার একটি প্রশ্ন। কি বলছে, 5 কটে ইকুয়াল টু 8 হলে সাইনে ও সেকে নির্ণয় করো। প্রায় বইয়ের কোশ্চেন,
তো দেখো এটার একটা সহজ সমাধান তোমার ভাইয়া দিচ্ছে, দেয়া আছে 5 cot a সমান সমান 8, তাহলে বা cot a সমান সমান 8/5। এখন যদি আমরা একটা ছবি আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ বিকোণ, যেহেতু আলোচনার এ কোণ আছে, এ কোণটা নিয়ে জায়গায় আঁকলাম। তাহলে আমরা যদি বেসিকে যাই, কট কট মানে হয়েছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হয়েছে 8, লম্ব হয়েছে 5। এবার ত্রিভুজ বের করি, 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 8 স্কোয়ার মানে হচ্ছে 64। তাহলে ব্যাপারটা আসতেছে 80 √89, √89 আসতেছে আমাদের বিষয়টা। এটা হচ্ছে অত্রিভুজ। তো আমাদের লম্ব আর ভূমি দেওয়া ছিল, আমরা অত্রিভুজ বের করে ফেলছি। এখন আমাদের কোন কোন অপারেটরের মান বের করতে বলছে? সাইনে এবং সেকে। সাইনে, অতএব সাইনে, তাহলে একটাবার চিন্তা করো, সাইন মানে কি? সাগরে লবণ আছে, লম্ব ভাই অত্রিভুজ, 5/√89। তো আর এখন কি? সেক এ, তাহলে অতএব সেক এ, সেক মানে কি? সেক মানে হচ্ছে অত্রিভুজ বাই ভূমি। অত্রিভুজ কত? √89 আর ভূমি কত? 8। অ্যান্সার কমপ্লিট। খুবই সহজ একটা কোশ্চেন, একদম বইয়ের র্যান্ডম কোশ্চেন ছিল। আমরা যদি এরপরের কোশ্চেনটাতে যাই, পরিমিতির কোশ্চেন। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 8 ও 9 সেন্টিমিটার এবং এদের অন্তর্গত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে। একদম ফ্ল্যাট বইয়ের কোশ্চেন। তো দেয়া আছে কি? দেয়া আছে ত্রিভুজের বাহুদ্বয়। ত্রিভুজের বাহুদ্বয় এ সমান সমান 8 সেন্টিমিটার আর বি সমান সমান 9 সেন্টিমিটার। এদের অন্তর্গত কোণ থিটা সমান সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। অতএব ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? হাফ এবি সাইন থিটা। তাহলে যদি মান বসাই, হাফ এ মানে কত? 8, বি মানে কত? 9, সাইন থিটা মানে সাইন 60। যদি এবার কাজ করি, 4 9 36 আর সাইন 60 ডিগ্রির মান √3/2, 18। অতএব 18√3 বর্গ সেন্টিমিটার। একদম ফ্ল্যাট, চমৎকার একটি কোশ্চেন ছিল। আমাদের এই কোশ্চেনটা সলভ করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে যে দুইটা বাহু এবং এদের অন্তর্গত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এবি সাইন থিটা। আমরা যদি এর পরের প্রশ্নটাতে যাই, তো চিন্তা করো একবার, একটু ট্রিকি কোশ্চেন। তো আমাদের কি কি দেয়া আছে, একটু ট্রিকি, ডিরেক্ট বইয়ের ম্যাথ দেয় নাই। তো দেয়া আছে a plus b is equal to 5, ab equal to 6। আমরা চাইলে এই দুইটা পোর্শনকে আলাদা বের করে নিতে পারি। তো এখানে আমি প্রথমে a কিউব প্লাস b কিউবের মানটা বের করব। a কিউব প্লাস b কিউবের মান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন যদি আমরা মানগুলা ইনপুট করি, a প্লাস b এর মান কত? 5 কিউব মাইনাস 3 ইন্টু ab এর মান হচ্ছে 6 ইন্টু 5। তো 5 কিউব মানে 125 মাইনাস 30 ইন্টু 90, তার মানে হচ্ছে 35। তাহলে আমরা এই পোর্শনটার মান বের করে ফেলছি। এবার আমরা এই পোর্শনটার মান বের করব। এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি এর মানটা কত দেওয়া আছে? 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 6, তার মানে 25 মাইনাস 24 ইকুয়ালস 1। তাহলে একটাবার যদি আমরা চিন্তা করি, এইটার মান আর এইটার মান আমরা আলাদা আলাদা ভাবে পাইছি। তো এখন যদি আমরা কাজ করি, প্রদত্ত রাশি
a cube plus b cube plus 4 into a minus b whole square। এখন যদি মানটা আমরা লিখি আগের স্লাইড থেকে, চিন্তা করো এটার মান কত 35 আর এটার মান কত 1। তো আমরা যদি এবার লিখে ফেলি, তো এইটুকুর মান কত আমাদের, এইটুকুর মান হয়েছে আমাদের 35 প্লাস এইটুকুর মান হয়েছে 1, 4 into 1, it equals 35 plus 1 equal to 39। তো খুবই একটু ট্রিকি কোশ্চেন ছিল। তো আমরা যদি এর পরেরটা চিন্তা করি যে পিথাগোরাসের উপপাদ্যটি লিখো, এটা আমি 9-এ আমার কাছে কোনো স্টুডেন্ট আসলে এটা আমি প্রায় প্রথম 1 মাসে প্রতিদিনই লিখতে দিই, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো কি বলছে, পিথাগোরাসের উপপাদ্যটি লিখো। তো আশা করি তোমরা সবাই পারো। সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, মনে রাখবা। সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ ও ত্রিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি এ বি সি, তাহলে অতএব এসি স্কয়ার মানে ও ত্রিভুজ স্কয়ার সমান লম্ব মানে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। যদিও আমাদের প্রশ্নে চিত্র চাই নাই, তবে যদি 2 মার্কস বা ক নম্বরে পিথাগোরাসের উপপাদ্যটির বর্ণনা আসে, তাহলে আমরা অবশ্যই পিথাগোরাসের উপপাদ্যটার বর্ণনা এইভাবে লিখবো। সবাই আমাদের সাথে থাকো। নিয়মিত সাভার ক্যান্টনমেন্ট বোর্ড গার্লস বয়েজ পাবলিক, সেনা পাবলিক এবং মর্নিং গ্লোরির স্কুলের যে কোনো প্রশ্নের সমাধান আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অতি দ্রুতই তোমরা পেয়ে যাবা। এবং তোমাদের যদি কোনো টপিকসের উপরে ক্লাস লাগে, তোমরা আমাকে ইনবক্সে বলবা, আমরা ওই ব্যাপারে ক্লাস দেওয়ার চেষ্টা করব। সকলের জন্য শুভকামনা রইল।